এবং unforeseen resources, we have to keep earmarked, যেটা মিলিটারিতে আমরা কন্টিনজেন্সি বলি, তাই না? আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার এরকম কি হতে পারে স্যার, আমরা যদি স্যার নতুন একটা প্রজেক্ট নেই স্যার, আমরা তো স্যার বাইরের ওয়ার্ল্ডের অন্য কোনো একটা মানে আমরা জিনিস আমরা আগের একটা এক্সাম্পল আমরা কপি করার চেষ্টা করি বা মানে ওইখান থেকে আইডিয়া নেই স্যার, কিন্তু আমাদের দেশের জিওলজি জিওগ্রাফি সিচুয়েশন অনুযায়ী স্যার ওটা যদি না মিলে স্যার, তাহলে ওইখান থেকে একটু মডিফাই করতে হয় নতুন করে, ওইটাও একটা রিস্ক কি হতে পারে স্যার? এটা থাকতে পারে, সেটা তো অবশ্যই হবে, এবং এটা প্ল্যানিং ফেজে এটা কমপ্লিট করতে হবে। প্ল্যানিং ফেজ এখন ধরো ম্যাগনেটিক ট্রেন অনেক দেশে আছে, মানে আমাদের দেশে আমরা এটা চালু করি, কিন্তু যদি আমরা ঢাকা চিটাংচে একটা ম্যাগনেটিক ট্রেন প্রকল্প নিই, দেখতে হবে যে এখন প্রকল্পের যে রিস্কগুলো কিন্তু আমাদের দেশের সমস্যাগুলো কিন্তু আমাদের এই রাস্তাটা এলবিএস হয়, তারপরে আমাদের সারা বছরই বৃষ্টিপাত হয়, এইখানে আমাদের কতটুকু এটা আউটকাম দিবে, এটা আসলে ইকোনমিক্যালি ভায়াবল হবে কিনা। রিস্ক বলতে শুধুমাত্র যে ফিজিক্যাল রিস্ক তা না, এমনও হতে পারে দেখা যায় যে ইকোনমিক্যালি ভায়াবল হয়ে যায়, এখানে আমার সঠিক ডাটার অভাবে আমি হয়তো সেটার ভালোভাবে ফিজিবিলিটি স্টাডি করতে পারিনি, ঠিক আছে? সেই জন্য রিস্ক এবং আনসার্টেনিটি প্রত্যেকটা ইয়াতেই থাকে। মনে করো যে মেয়র হানি ফ্লাইওভার যেটা করেছে, এটাতে কিন্তু যে সমস্যাটা হয়েছে এখন নিচে রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে, ওদের সাথে 24 বছরের জন্য আমাদের বাংলাদেশ উপর দিকে কম্পালসারি মানুষজনকে টোল দিয়ে চলতে হচ্ছে। এখন এখানে যে প্রজেক্টটা বাস্তবায়ন হওয়ার সময় এই যে রিস্কটা থাকবে, যে ইকোনমিক রিস্ক, সেটা যে লোকাল বাসগুলো নিচ দিয়ে চলতে পারছে না, বাট সবাইকে উপর দিয়ে কম্পালসারি চলতে হচ্ছে, এটাকে যে তুমি আসলে এই আনসার্টেনিটি গুলো আগে ক্লিয়ার করা যায়নি, এটা একটা গুড এক্সাম্পল দিলাম। এছাড়া আরো অন্যান্য এই ধরনের এক্সাম্পল থাকতে পারে। স্যার প্রজেক্ট চলার সময় স্যার কিছু রিস্ক স্যার আমরা দেখি স্যার, যেমন হচ্ছে স্যার চিটাগং স্যার ফ্লাইওভার গার্ডার ধসে স্যার হচ্ছে অনেকগুলো মানুষ মারা গিয়েছিল স্যার। এটা হচ্ছে ফিজিক্যাল ইনকম্পিটেন্সি। হ্যাঁ, এটা হচ্ছে ফিজিক্যাল ইনকম্পিটেন্সি, এটা হলো কন্ট্রাক্টরের উদাসীনতা, এটা কিন্তু রিস্ক না। হ্যাঁ, এগুলো হলো অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? যদি তুমি প্রপার সেফটি মেজার নাও, তাহলে এই অ্যাক্সিডেন্ট গুলো রোধ করা সম্ভব। তুমি রিস্ক বলতে বুঝাইতে পারো যেটা তোমার আসলে যেটা তুমি আগে ফোর্সি করো নাই, চলে আসছে, এখন তুমি ব্রিজের অ্যালাইনমেন্টে ধরো এই দিক দিয়ে করেছো, জিওমরফোলজিক্যালি দ্যাট মে নট বি ভেরি সাউন্ড, বিকজ তোমার বিগত 30 বছর 50 বছরের ডাটা তোমার কাছে ছিল না বলে তুমি হয়তো বিগত 20 বছরের ডাটা নিয়ে তুমি ব্রিজের অ্যালাইনমেন্টে যে জায়গাতে সেট করেছো, দেখা যায় ওই জায়গাটা 10 বছর পরে ওই জায়গায় স্কারিং শুরু হয়েছে। এখন এই যে রিস্কটা এখানে থেকে গেল, হ্যাঁ, তো তোমার ভবিষ্যতে তোমার প্ল্যান কি? এই যে আনসার্টেনিটি জিনিসটা যে আমি এখন তৈরি করলাম, তোমার তো প্ল্যানিং থাকতে হবে এজ এ ডিজাইন ইঞ্জিনিয়ারিং টিমে, প্ল্যানিং টিমের হেড হিসেবে তোমার প্ল্যানিং করতে তোমার যে লিমিটেশন গুলো ছিল, এই লিমিটেশন গুলো মাথায় রেখে তোমাকে ভবিষ্যৎ প্রজেকশনটা করতে হবে। এখন ভবিষ্যৎ প্রজেকশনটা করার জন্য ওইভাবে তোমাকে রেডি থাকতে হবে যে আনসার্টেনিটি গুলো মেনটেন করার জন্য। এইটা হচ্ছে মানে একটা বড় ধরনের রিস্ক যেটা আমরা বলছি। এছাড়া অন্যান্য যেগুলো থাকে সেফটি প্রিকশন জাতীয় রিস্ক যেটা বলছো, সেটা তো আছে, দ্যাট উই অলসো ক্যানট ইগনোর, ঠিক আছে? ওকে, দেন আমরা দেখি একটা প্রজেক্ট ট্রিটা কি, মানে হোয়াট ইজ এ প্রজেক্ট ফ্যামিলি ট্রি, ইফ ইউ কনসিডার ইট এজ এ ফ্যামিলি, হোয়াট ইজ এ প্রজেক্ট ফ্যামিলি ট্রি। দেখো এখানে আমাদের প্রথমে উই মাস্ট হ্যাভ এ প্ল্যান, দেন উই মেড সাম প্রোগ্রাম মানে শিডিউলার, ঠিক আছে? তারপরে আমাদেরকে প্রজেক্টটা নিব, তারপর প্রজেক্টটা নিতে গেলে কি করতে হবে, বিভিন্ন ওয়ার্ক প্যাকেজে প্রজেক্টটাকে আমাকে
ডিসইন্ডিকেট করতে হবে। একটা ওয়ার্ক প্যাকেজকে বিভিন্ন টাস্কে আমাকে আবার ডিসইন্ডিকেট করতে হবে। দেন ফাইনালি টাস্কগুলো একেকটা অ্যাক্টিভিটিতে রূপান্তর করতে হবে। এই অ্যাক্টিভিটি গুলা কোঅর্ডিনেটেড সেট অফ কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিজ ইজ আদারওয়াইজ এ প্রজেক্ট। ঠিক আছে? তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা দেখলাম, প্ল্যান মানে কি? প্ল্যান যখন আমরা স্টার্ট করব, এটা ন্যাশনাল প্ল্যান হতে পারে, কোর প্ল্যান উইথ টার্গেট গ্রোথ। হ্যাঁ? যেমন আমরা যেটার জন্য চাচ্ছি, মানে আমরা যদি পপুলেশন গ্রোথ রিলেটেড কোনো কিছুকে প্ল্যান করি, মনে করো একটা রাস্তা, 2 ওয়ে হবে না, 4 ওয়ে, এখন 4 লেন করবো না, এখন আমার বাজেট না 2 লেন করবো, ভবিষ্যতে 4 লেনের অপশন রয়েছে, কতটুকু ল্যান্ড একুইজিশন এখন থেকে করে রেখে। তো এই জন্য ন্যাশনালি আমরা কিন্তু এই প্ল্যান গুলো আমাদের করে রাখতে হবে। এখন তুমি ঢাকা চিটাগাং একটা রাস্তা করে রাখলে 4 লেন, কিন্তু আমার যেভাবে ইকোনমি আমার গ্রোথ হবে আগামী 20 বছরে বা আগামী 40 বছরে গিয়ে দেখা যায় আমার 8 লেন করতে হবে। যদি আমি অল্টারনেটিভ কোনো রুট না করি, যদি আমি অল্টারনেটিভ ট্রেন কার্গো সিস্টেম চালু না করি বা রিভার ফ্রেট সিস্টেম চালু না করি, এই চিটাগং পোর্ট থেকে আমাদের আমাদের চিটাগং পোর্টের কন্টেনার হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়ছে। যদি বেশি পরিমাণে আমরা জিনিস আমদানি করি, আমদানি রপ্তানি নির্ভর যদি আমাদের ভবিষ্যৎ ইয়া হয়ে যায় ইকোনমি, তাহলে ঢাকার সাথে লিঙ্ক করতে গিয়ে অতিরিক্ত যানজট করবো এই রাস্তাটার উপরে। তখন কি আমি প্রজেক্ট শুরু করব? তখন প্রজেক্ট শুরু করলে ওটা আরো 10 বছর লেগে যাবে একটা এত বড় একটা 200 কিলোমিটার প্রজেক্ট বাস্তবায়ন করতে। তাহলে ওই জিনিসটা মাথায় রেখে আমাকে এখনই, হয়তো এখন 20 বছরের ফরওয়ার্ডের জিনিস আমার বাস্তবায়ন করার টাকা নাই, হয়তো ভবিষ্যতে হবে। এই জন্য আমি প্রভিশনটা রেখে দিলাম, নাহলে পরবর্তীতে এখন যদি আমি একটা রাস্তা অ্যালাইনমেন্ট করে ফেলি, মানুষ বাড়িঘর উঠে যাবে, এদিকে পরবর্তীতে ল্যান্ড একুইজিশন করতে 2 গুণ 4 গুণ খরচ বেড়ে যাবে প্রজেক্ট। এই যে এই সমস্ত জিনিসগুলো যে আগের থেকে ন্যাশনাল পরিকল্পনা করতে হয়, ন্যাশনাল কোর প্ল্যান উইথ টার্গেট গ্রোথ, মানে আমার যেই কারণে প্রজেক্টটা নিচ্ছি এই টার্গেট গ্রোথ ফুলফিল হচ্ছে না। ফর এক্সাম্পল, সেই এরশাদের আমলে আমাদের ওয়াইসি কর্পোরেশন আমাদের যে ব্রিজটা করেছিল যাতে গোমতী নদীতে, সেটা কিন্তু মাত্র 2 লেন ছিল। তখন কিন্তু ঢাকা চিটাগাং গাড়ি চলাচল করতে অল্প, 2 লেন হলে সমস্যা হতো। এখন কিন্তু সেটা দিয়ে আর হচ্ছে না। এখন 2 লেনের 4 লেন রাস্তা হঠাৎ যদি 2 লেন হয়ে যায়, দীর্ঘ যানজট করবে। কারণ আমাদের ইকোনমি বেড়েছে, চলাচল বেড়েছে, মানুষও বেড়েছে। তো এই জিনিসগুলা এই যে প্ল্যানের মধ্যে চলে আসতে হবে যখন আমরা ন্যাশনাল প্রজেক্ট বলি। ন্যাশনাল প্রজেক্ট প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম সরকার এই প্ল্যান গুলা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বাস্তবায়ন করে। হেলথ প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, আমরা হেলথ সেক্টরকে ইনক্লুড করি। আমি শুধুমাত্র তোমাকে এখন একটা এক্সাম্পল দিলাম, রাস্তা বা রোড কেন্দ্রিক, ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্রিক। এছাড়াও হেলথ প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু সরকারের বা আমাদের একটা জাতির জন্য কিন্তু প্রয়োজন। তো আমাদের বিভিন্ন শহরে আছে না, সরকারের বিভিন্ন ভালো ভালো হসপিটাল আছে, আছে, স্ট্রাকচার গুলো তৈরি করতে হবে। বিভিন্ন ধরনের সেবাকে মনে করো যে এখন তোমরা দেখবে যে সূর্যের হাসি টাইপ ছোট ছোট অনেকগুলো কিন্তু কমিউনিটি টাইপ ক্লিনিক সারা দেশে আছে, যেখানে প্রত্যন্ত অঞ্চলে মানুষরা গিয়ে কিন্তু সুবিধা পাচ্ছে, সবাই কিন্তু সদর হাসপাতালে আসতে পারছে। তো এইগুলা গভর্নমেন্ট নিজে, প্রাইভেট গভর্নমেন্ট নিজে হোক অথবা অন্য উদ্যোক্তাদের দিয়ে হোক, এগুলো যে বাস্তবায়ন করছে, এতে যে মানুষ সেবা পাচ্ছে, এটাও কিন্তু একটা আমাদের প্রজেক্টের একটা অংশ, যেটা এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের মাধ্যমে। কারণ সরকার যদি ধর এই হেলথ সেন্টার এগুলোর মাধ্যমে ইপিআই কর্মসূচি, বাচ্চাদেরকে টিকাদান কর্মসূচি, এগুলো বাস্তবায়ন করছে, এটা যদি শুধুমাত্র ধরো সরকারি হাসপাতাল কেন্দ্রিক হতো, তাহলে যে পরিমাণ ডাক্তার নার্স যে প্রেশার পড়তো, এটা সামাল দেওয়া যেত। জিনিসটা একটু বোঝা গেল? মানে আমি ন্যাশনাল পার্সপেক্টিভে বলছি। দেন যখন আমরা প্রজেক্ট নিচ্ছি, প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য প্রজেক্ট নিচ্ছি, তো হেলথ প্রোগ্রাম নিতে গেলে আমাকে একটা হেলথ সেন্টার বানাতে
তাহলে আমাকে এই যে অথবা আমি যদি পাওয়ার সেক্টরকে ইনক্লুড করতে বলি তাহলে আমাকে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা লাগবে। আমি যদি এডুকেশন সিস্টেম যদি বলি তাহলে হয়তো আমাকে স্কুল বা এডুকেশনাল হাউজিং প্রজেক্ট তৈরি করতে হবে। তারপরে আমাদের প্রজেক্ট যখন হয়ে গেল ওয়ার্ক প্যাকেজে সেগুলোকে ভাগ করতে হবে। তখন বিভিন্ন প্যাকেজে আমাকে ভাগ করতে হবে। তারপরে টাস্কগুলো নির্ধারণ করে আমাকে এই বিভিন্ন কন্ট্রাক্ট একটা টাস্ক একটা কন্ট্রাক্টরকে আমাকে অ্যাওয়ার্ড করে দিতে হবে। এন্ড যখন টাস্কিংটা হয়ে গেল তারপরে টাস্কিং এর আন্ডারে যখন কাজ শুরু হবে তখন এক্সকাভেশন একটা বিল্ডিং এর কন্ট্রাক্ট হয়ে গেল, বিল্ডিং এর কাজ শুরু হবে। শুরুতে হলো এক্সকাভেশন করবে, ফাউন্ডেশন লেআউট করবে, তারপরে কাজ শুরু হবে। সো দিস ইজ হাউ এ প্রজেক্ট ফ্যামিলিটি কন্টিনিউস। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন একটা প্রজেক্ট কি ধরনের প্রজেক্ট হতে পারে? হ্যাঁ, ক্যাটাগরি কত ধরনের ক্যাটাগরি হতে পারে ব্রড সেন্সে? ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। ন্যাশনালের মধ্যে তোমার ইন্ডাস্ট্রিয়াল, নন ইন্ডাস্ট্রিয়াল, নন নন কনভেনশনাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টাইপ হতে পারে, হাই টেকনোলজি টাইপ হতে পারে, তাই না? কনভেনশনাল টেকনোলজি হতে পারে, লো টেকনোলজি, এই ধরনের অনেকভাবে আমার প্রজেক্টকে ক্যাটাগরাইজ করতে পারি। তাহলে হাই টেকনোলজি প্রজেক্ট যদি আমরা একটা করি, হাই টেকনোলজি প্রজেক্টে তোমার মেজর প্রজেক্ট আছে, মেগা প্রজেক্ট আছে, মিডিয়াম প্রজেক্ট আছে। হ্যাঁ, তাহলে এখন মনে করো আমাদের হাই টেকনোলজি প্রজেক্ট এর জন্য একটা নাম বলো দেখি। হ্যাঁ, পদ্মা ব্রিজ স্যার। এটা হাই টেকনোলজি, হ্যাঁ বলতে পারো, বাট এর চেয়েও ওইটা হয়তো ওটা মেগা স্ট্রাকচার বলতে পারো। বাট হাই টেকনোলজি প্রজেক্ট বলতে গেলে তো রূপপুর পাওয়ার প্ল্যান্ট বলতে পারো, তাই না? যেহেতু ওটা টেকনোলজিটা ভেরি হাই, এটার ইনফ্রাস্ট্রাকচারের যে কস্ট তার চেয়ে বেশি কস্ট হচ্ছে টেকনোলজিটা, স্যাটেলাইট প্রজেক্ট যেটা আমরা, তাই না? এগুলার জিনিস এত ছোট জিনিস, দাম অনেক কম, কিন্তু এগুলার প্রযুক্তিগত বিল অনেক বেশি। একটা টেলিভিশন যদি ধরো, এখানে কিন্তু যদি তুমি ম্যাটেরিয়াল কম্পোনেন্ট চিন্তা করো, এটার দাম অনেক কম, অনেক কম। কিন্তু এটা প্রযুক্তিগত ভ্যালু বেশি বলে এটার দাম এত। আচ্ছা, 10,000 টাকা দিয়ে যদি তুমি, ধরো একটা টেলিভিশনের দাম 10,000 টাকা বা 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে যদি তুমি ধরো ওই আমের দিনে রাজশাহীর আম কিনলাম, তুমি কত মন আম পাবা? হ্যাঁ, বলো, আর কি হিসাব করতে পারছো না নাকি? আচ্ছা, তাহলে দেখো কোয়ান্টিটির দিকে যদি আমি বিবেচনা করি, তাহলে কোয়ান্টিটি সবসময় এক না, প্রযুক্তির দাম অনেক সময় কোয়ান্টিটিকেও ছাড়াই যায়। আচ্ছা, তো এখানে হাই টেকনোলজি প্রজেক্ট, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই, প্রজেক্ট লাইফ সাইকেল ফেজ। আচ্ছা, এটা সামওয়ান টু হেল্প মি, একজন আমার সাথে দেখি আলোচনা করে দেখি। প্রজেক্ট লাইফ সাইকেল, all projects have to go through 5 common phases. ফেজ গুলো কি কি বলো দেখি? প্রত্যেকটা প্রজেক্টকে 5টা ফেজের মধ্য দিয়ে যেতে হবে। ফেজ গুলো কি কি বলো? Sir, conception phase, definition phase, planning and organizing phase, implement phase, আর project cleanup phase. আচ্ছা, তাহলে কনসেপশন ফেজটাও একটা ফেজ, তাই না? আচ্ছা, তাহলে এটা কিভাবে আমরা যদি ধরি, আমরা যদি এটা কি বলেছি, দ্য প্রজেক্ট লাইফ সাইকেল ফেজেস, এটা পড়ো দেখি। A project life cycle phrases from an interesting pattern indicative of growth, maturity, and decay, almost similar to the human life.
তো দেখো আমরা এইদিকে যদি লেভেল অফ এফোর্ট ধরি আর এইদিকে যদি টাইম ধরি তাহলে একটা প্রজেক্টের কি দাঁড়াবে, একটা প্রজেক্ট কিন্তু এরকম দাঁড়াবে। এর মধ্যে আমাদের ইয়া কি, এই এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে কনসেপশন ফেজ। হ্যাঁ, প্রজেক্টটা আগে কনসিভ করতে হবে, দেন কনসিভ করার পরে দেন ডেফিনেশন ফেজ। তুমি বললা যে আমি 20 বছর আগের কথা বলবো। আমাদের অনুভব হলো যে আমাদের অফিসাররা বুয়েটে গিয়ে পড়াশোনা করে, তো এটা যদি আমাদের এখানে পড়াশোনা করা যেত তাহলে ভালো হতো। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে পড়াশোনা করবে কিভাবে, দেন ইউ হ্যাভ টু মেক এন ইউনিভার্সিটি। ডেফিনেশন আসতেছে, তো যদি ইউনিভার্সিটি যদি হয় তাহলে the same way we have the staff college, the same way can why you cannot make a engineering college or a university. So let us define it. So this type of model will be there. মানে ডেফিনেশনে কি হয়, আলটিমেটলি আমরা মডেলটা আমরা চিন্তা করি কি মডেলের চেষ্টা হবে। দেন কাম হোয়াট, প্ল্যানিং এন্ড অর্গানাইজেশন। এখন যদি আমি এই ইউনিভার্সিটিটা বানাতে যাই তাহলে আমাকে একটা পরিকল্পনা লাগবে, তারপরে আমাকে একটু অর্গানাইজ করতে হবে কি কি লাগবে, আমার কি কোর্স হবে, কারা কারা এখানে আসবে, টার্গেট অডিয়েন্স কাদেরকে পাবো, কতজন স্টুডেন্ট হলে আমি একটা ক্লাস চালু করতে পারবো, এতগুলো মিলিটারি স্টুডেন্ট পাওয়া যাবে নাকি, ক্যান উই হ্যাভ টু ইন্ডাক্ট সিভিল কাউন্টার পার্ট অলসো। তাহলে এই যে এখানে কি প্ল্যানিং এন্ড অর্গানাইজিং ফেজ এখন আমরা চলে আসলাম। দেন ইমপ্লিমেন্টেশন ফেজ। নাও গো ফর ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন ফেজে কি থাকতেছে, যে আমাকে স্ট্রাকচার বানাতে হবে, এরিয়া ঠিক করতে হবে কোন জায়গাতে আমার এই এডুকেশন সেন্টারটা হবে, কি ধরনের স্ট্রাকচার হবে, আমার আউটপুট কি হবে আগামী 20 বছরে, পার ইয়ারে কতজন স্টুডেন্ট আমি এখান থেকে ডিগ্রি অ্যাওয়ার্ড করবো। আমার এটা কি শুধু ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি হবে নাকি রিসার্চ ওরিয়েন্টেড ইউনিভার্সিটি হবে? আপাতত আগামী 20 বছরে আমরা কি আন্ডারগ্রেড লেভেলে সীমাবদ্ধ থাকবো, মাস্টার পিএইচডি লেভেলে কবে যাবো, রিসার্চ কবে আসবে? এই যে জিনিসগুলো আসবে হলো তখন এগুলো ডিফাইনের পরে তারপরে আমরা ফেজ বাই ফেজ। তাহলে এখন আমার হাতে যতটুকু বাজেট আছে, আমি প্ল্যানিং করলাম 4টা টাওয়ার, ঠিক আছে, এখন আমি একটা টাওয়ার শুরু করি, দেন কাম টাওয়ার 2, দেন 3, 4, তারপরে আমাদের এইভাবে এটা ডেভেলপ হবে। তো এই যে আস্তে আস্তে আমি 20 বছর আগে থেকে আর তোমার এই অ্যাকচুয়াল এই প্রজেক্ট যেটা আমি নিজের চোখে দেখে সাক্ষী সেটা করে তোমাদেরকে বলছি। তাহলে আফটার ইমপ্লিমেন্টেশন একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট হলো, তুমি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং G+8 বিল্ডিং প্রজেক্টের দায়িত্ব পেলাম এবং প্রজেক্টটা বাস্তবায়ন হলো। সো ইউ আর এ ভেরিফাইং ইঞ্জিনিয়ার অর ইউ আর এন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফ জিটি or something like that. কোনো একটা প্রজেক্ট তোমার আন্ডার ইমপ্লিমেন্টেশন হলো, ইমপ্লিমেন্ট হওয়ার পরে এরপরে কি শেষ? তারপরে কি আছে? তারপরে তার ক্লিন আপ ফেজ আছে। তারপরে এই দেখো একটা জিনিস খেয়াল করো, কনসেপ্ট ফেজে আমাদের অ্যারাউন্ড 4% এফোর্ট লাগে, প্ল্যানিং ফেজে 8% এফোর্ট লাগে, আর 85% এফোর্ট ইজ ইন ইমপ্লিমেন্টেশন ফেজ। And don't think that after implementation it's over. No, ক্লিন আপ এন্ড হ্যান্ড ওভার এই জিনিসগুলো আছে। একটা এমইএস প্রজেক্ট তোমরা দেখেছো, আমরা যারা মিলিটারিতে আছে যারা, তোমরা প্রজেক্টে হ্যান্ড ওভার হওয়ার পরে ইভেন তোমরা যারা বিবিধ প্রতিষ্ঠানের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন সম্পর্কে আইডিয়া আছে দেখেছো, প্রজেক্ট বাস্তবায়ন হওয়ার পরে তারপরে সেটা কি বুঝে নেওয়ার একটা প্রশ্ন আসছে, হ্যান্ডিং টেকিং এর একটা প্রশ্ন আসছে, সেই প্রজেক্টটা ইউজারকে বুঝিয়ে দিতে হবে। এই ম্যাটেরিয়াল কোম্পানি স্যার এটা কি স্যার পিপিআর অনুযায়ী স্যার বুঝিয়ে নেওয়া হয় স্যার? এটার বিভিন্ন রুলস আছে, পিপিআর এর কিছু রুলস আছে,
প্রত্যেকটা সংস্থার নিজস্ব কিছু রুলস আছে, যেমন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের তার নিজস্ব রুলস আছে, তো সেই রুলস অনুসারে বুঝে নিই। তো মনে করো যে ইউ হ্যাভ এই ম্যাটেরিয়াল প্রজেক্টটা যখন বাস্তবায়ন হবে, বাস্তবায়ন হওয়ার পরে এখন এটা বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিতে হবে চালানোর জন্য, তাই না? তো এইখানেও একটা ক্লিনিং ফিল্ডের একটা বিষয় আছে। ওই জি টু যাবে, জি2 কে পাঠিয়ে দেবে। না 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 না, আমি কালকে বলতেছি ওগুলো তো আমার G2 তে হবে, ওখানে আচ্ছা, তাহলে এই লাইফ সাইকেল ইয়াটা তোমরা অবশ্যই এটা বাই হার্ট, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা নিয়ে তোমাদের কোনো আলোচনা আছে? স্যার কনসেপ্ট, ডেফিনেশন এন্ড প্ল্যানিং এই তিনটার পার্সেন্টেজ গুলো স্যার একবার বলবেন, দেখা যাচ্ছে না স্লাইডে, নিচে। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ? স্যার আমাদের কনসেপ্ট ফেজে অ্যারাউন্ড 4% এফোর্ট লাগে, কনসেপ্ট এবং ডেফিনিশন মিলে। দেন 8% we need for planning and organization, তার ডাবল লাগবে। কনসেপ্ট এন্ড ডেফিনেশনের ডাবল হচ্ছে তোমার প্ল্যানিং এন্ড অর্গানাইজেশন, এন্ড 85% আমার লাগে হচ্ছে ইমপ্লিমেন্টেশন। দেন লাস্টে হচ্ছে ক্লিন আপ ফেজে আমার 3% এফোর্ট হলে হয়, ঠিক আছে? আরেকটা ইন্টারেস্টিং থিং তোমরা দেখো, এটা তো আমরা দেখলাম একটা প্রজেক্ট, when a project become visible, একটা project কখন visible হবে? As it grows at time t1, as it grows, হ্যাঁ, যখন সে আস্তে আস্তে তখন তার গ্রোথ হবে, তখন ভিজিবল হবে। সে at time t1 ভিজিবিলিটি ছিল, হ্যাঁ, দেখো at time t1 ভিজিবিলিটি ছিল, এই যে t1 এখন স্ক্রিন শেয়ারটা কি চলে গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের কি টাইম শেষ? আমাদের আর কতক্ষণ টাইম আছে? আমাদের কি হাতে টাইম আছে? স্যার আমাদের স্যার 9টা পর্যন্ত ক্লাস, স্যার 9টা থেকে আরেকটা ক্লাস স্যার। আচ্ছা, 9টা একটা ক্লাস, উই হ্যাভ অনলি 5 মিনিটস টাইম। জি স্যার। ওকে, 5 মিনিটস এনাফ। তাহলে দেখো আমাদের এই যে একটা প্রজেক্ট লাইফ সাইকেল, এটা এখন ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, জি স্যার। এই যে T1 ফেজে এই সময় আমরা প্রজেক্টের সম্পর্কে আমরা আইডিয়া নিলাম, স্টিল you don't get this project, you don't see this project. At time T2 প্রজেক্টটা দেখা শুরু হলো, অর্থাৎ প্রজেক্টটা যখন ফিজিক্যাল কাজটা শুরু হলো, কনসেপ্ট এবং ডেফিনেশন ফেজ, এটা আইডিয়াতে যদি চলে যায়, ওই সময় কিন্তু প্রজেক্ট স্টার্ট হয়েছে ঠিকই, বাট কনসার্ন ব্যক্তি ছাড়া অন্যরা এই প্রজেক্টটা যে হয়েছে আমরা দেখতে পাচ্ছি। যখন প্রজেক্টটা ফিজিক্যালি কাজ শুরু হলো, সে একটা বিল্ডিং প্রজেক্ট, ওয়ান্স ইট গ্রোজ আপ, তখন আশেপাশে সবাই দেখলো যে এটা প্রজেক্ট এখানে চলছে। So at time T2 it is visible. At time T3 also it is more visible. So at time T4 it is maximum. এটার প্রজেক্ট হচ্ছে এইভাবে। So then it comes to the reality. একটা প্রজেক্ট, ঠিক আছে? So project management concept, এখানে successful project means আমাদের 4টা ইম্পর্টেন্ট ইস্যু। যতই বলা না কেন, আমরা বলি না যে ওয়ার্ক ডান, তুমি যে একটা পাথরকে সারাদিন ঠেলতে থাকো, আর যদি সেটা যদি
1 ইঞ্চিও যদি মুভ না করে, তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা কি ওয়ার্ক ডান হয়েছে বলতে পারি? হ্যাঁ, কারণ আমাকে কি কি করতে হবে? ওয়ার্ক ডান হতে গেলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট লাগবে, তাই না? ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় তাহলে কোনো ওয়ার্কই হয় না, সারাদিন কিন্তু কোনো ঘাম ঝরেছে পাথরটা ঠেলে। এই জন্য প্রজেক্ট যদি সেটা কমপ্লিট না হয় তাহলে উই ক্যানট সে ইটস এ সাকসেস। সো এবং ইট মাস্ট বি কমপ্লিটেড উইদিন দ্য বাজেট, এবং ইট মাস্ট বি কমপ্লিটেড উইদিন দ্য বাজেট, এবং it must get complete within allocated time, and it must perform satisfactory. সব কিছু করলাম বাট এটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দিতে পারছি না, তাহলে এই প্রজেক্ট আসলে ইট ইজ নট এ সাকসেসফুল প্রজেক্ট। ঠিক আছে? তো সো এইখানে তোমরা এটা দেখে নিও, তোমাদের দিচ্ছি। প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ বেসিক্যালি কনসিস্ট 5 স্টেপ। স্টেপস গুলো এখানে আছে। ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক প্যাকেজে ব্যাকগ্রাউন্ড করতে হবে, হ্যাঁ, সিঙ্গেল রেসপন্সিবল সেন্টার আনতে হবে, সাপোর্টিং এন্ড সার্ভিসিং দ্য প্রজেক্ট বিল্ডিং আ কমিটমেন্ট থ্রু দ্য নেগোসিয়েশন এন্ড এনশিওরিং অ্যাডহেরেন্স। এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেটা হচ্ছে টুলস এন্ড টেকনিক্স। এখানে অনেকগুলো টুলস এন্ড টেকনিক্স দেওয়া আছে, এটা আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখন ইউ গেট এক্স্যাক্টলি 1 মিনিটস টাইম। আমি তোমাদেরকে একটা স্লাইড দেখাবো প্রজেক্ট। স্লাইডটা দেখে তোমরা কে আমাকে বলতে পারবে, একদম দুজন আমাকে বলবে যে এখানে প্রজেক্টের কি কি ডেফিনেশন তোমরা পেয়েছো। আচ্ছা, তোমাদের রিকোয়ারমেন্টটা কি কি? আইডেন্টিফাই ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ প্রজেক্ট এন্ড লিস্ট ডাউন ইন ইউর ক্লাস স্ক্রিপ্ট। তোমরা এখন ক্লাসরুমে থাকলে আমি তোমাদের কাছ থেকে হয়তো নিতাম। এখন তোমরা দেখো, এখানে আমি এখানে একটা প্রজেক্টের চিত্র তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখবে এবং এখান থেকে তোমরা প্রজেক্টের যে তোমরা এখানে 12টা যে ডেফিনেশন দেখেছো না, প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স ফিচার, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স ফিচার এই প্রজেক্টের সাথে ম্যাচ করবে, এটা আমাকে একদম বলবে। এখানে একটা প্রজেক্ট দেখো, প্রত্যেকটা স্লাইড তোমাদের কয়েক সেকেন্ড দেখাবো। সি, এই প্রজেক্টের এটা কি, আমি কি দেখাচ্ছি? নোড অ্যালাইনমেন্ট। এটাকে বিভিন্ন ফেজে ভাগ করা হয়েছে এবং এখানে একটা প্রজেক্টের ডিফাইন করা আছে, টোটাল লেংথ বলা আছে, প্রজেক্টের স্টার্টিং টাইম বলা আছে, শিডিউল অফ কমপ্লিশন বলা আছে, প্রজেক্ট কস্ট বলা আছে। হ্যাঁ, তারপরে এই প্রজেক্ট কিছু অবজেক্টিভ এখানে দেওয়া আছে। দেন প্রজেক্টে বর্তমানে ফান্ড স্টেট দেওয়া আছে, কতটুকু ফান্ড আমরা খরচ করেছি এই পর্যন্ত দেওয়া আছে। এই প্রজেক্টগুলোকে বিভিন্ন টাস্কে ভাগ করা আছে, এই প্রজেক্টের কাজগুলো। হ্যাঁ, এবং একটা মান্থলি ওয়ার্ক প্রোগ্রাম আছে। হ্যাঁ, তারপরে আমরা এই যে এখানে প্রজেক্টের আমাদের ইয়ারলি ওয়ার্ক প্ল্যানে ভাগ করেছি, ইয়ারলি কি কি কাজ আমরা করব, কোঅর্ডিনেটেড টাস্ক, কাজগুলো এখানে আমরা ভাগ করেছি। হ্যাঁ, তারপরে স্পেসিফিকেশন আছে, রাস্তাটা কি প্রস্তুত হবে, সাবজেক্ট কি হবে, বেস হবে, সাবজেক্ট কি হবে। হ্যাঁ, তারপরে এই প্রজেক্টে কিছু চ্যালেঞ্জ আছে, এই প্রজেক্টটা কি কি সমস্যা ফেস হতে পারে, কি কি চ্যালেঞ্জ আমাকে নিতে হতে পারে। তাহলে এখন তুমি আমাকে বলো, আমি এখানে শেষ করছি। এখন আমাকে কে বলতে পারবে এই প্রজেক্ট, আমি যে স্লাইডগুলো দেখালাম এই স্লাইডের মধ্যে তোমরা প্রজেক্টের কি কি উপাদান পেয়েছো? তোমাদের 12টা ক্যারেক্টারিস্টিক্স ফিচার, এই 12টা ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে কয়টা ফিচার তোমরা পেয়েছো, কে নোট করতে পেরেছো বলো দিদি। ইউল গেট বোনাস মার্ক ফ্রম, বলো। আসসালামু আলাইকুম স্যার। তোমার রোল